Hi everybody, how are you? I hope that you are well both mentally and physically. I am Riyad Hossain Mondol, your English teacher, and welcome to my channel English with RH Mondol. Today we are going to learn a poem, The Poetry of Earth. This poem is written by John Keats, and this poem is included in the syllabus of class 12 of West Bengal Council of Higher Secondary Education. Today we shall discuss the poem in detail, but we should know that Keats was a great romantic poet. He was one of the greatest romantic poets. We know that there are 5 great romantic poets. One was William Wordsworth. He was the worshipper of nature. Another was Samuel Taylor Coleridge. Another was Percy B.C. Shelley. And there was another poem, John Keats. And the 5th one was Byron, Lord Byron. We know that Wordsworth was the worshipper of nature. He was actually a nature poet, and nature to him was a friend, a philosopher, and a guide. And what's about Coleridge? Coleridge was actually a supernatural poet, and he wrote many supernatural poems. All his famous poems deal with supernatural beings. Kubla Khan, Christabel, The Rhine of the Ancient Mariner, all these poems deal with supernatural themes. And what's about Shelley? Shelley was actually a great revolutionist, and he was a great romantic poet, and he had a scientific bent of mind. And what's about Keats? Keats was the worshipper of beauty. He was the lover of beauty, and beauty was truth, and truth was beauty to him. And there was still another poet, Byron. Byron was actually a great romantic poet, and he is said to be the poet of love. He was the poet of romance. And now come to the second part of my lecture, and in that part we shall discuss everything about the poet and about the poem, the theme, substance, and the message of the poem. And now come to the second part. তাহলে শুরু করা যাক। কবিতায় যাওয়ার আগে কবি সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। বিফোর গোয়িং টু দি পোয়েম উই শুড নো সামথিং অ্যাবাউট দ্য লাইফ অফ দি পোয়েট জন কিটস। কবি কিটস জন্মেছিলেন 1795 সালে লন্ডনে। তার ছোটোবেলাটা খুব কষ্ট এবং দুঃখের মধ্যে কেটেছিল, কারণ যখন তার মাত্র 8 বছর বয়স তখন তার বাবা মারা যান। যখন তার 14 বছর বয়স তখন তার মা মারা যান। So Keats was a very miserable boy. He lost his father when he was only 8 years old, and he lost his mother when he was only 14 years old. ছোটোবেলায় তাকে ভর্তি করা হয়েছিল এনফিল্ড একাডেমিতে। সেখানে তিনি এবং তার ভাই জর্জ পড়াশোনা করতেন 1803 সাল থেকে 1811 সাল পর্যন্ত। বিদ্যালয়ে তিনি বরাবরই নিজেকে বুদ্ধিমান ছাত্র হিসেবে পরিচয় দিয়েছিলেন। হি ওয়াজ অল অ্যালং এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, হি ওয়াজ এ সিরিয়াস স্টুডেন্ট। ছোটোবেলা থেকেই তিনি মিল্টনের ভক্ত ছিলেন, উইলিয়াম শেক্সপিয়ারের ভক্ত ছিলেন, আর স্পেন্সারের কবিতা পড়তে তিনি খুব ভালোবাসতেন। হি ওয়াজ ভেরি মাচ ফন্ড অফ রিডিং উইলিয়াম শেক্সপিয়ার, রিডিং দি বুকস অফ মিল্টন অ্যান্ড দি পোয়েমস অফ স্পেন্সার। পড়াশোনা শেষ করে তিনি একটা অ্যাপোথেকারিতে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ হিসেবে যোগদান করেন। অ্যাপোথেকারি মানে হচ্ছে যে ব্যক্তি ঔষধ প্রস্তুত করে এবং ঔষধ বিক্রি করে, সেরকম একটা জায়গায় তিনি শিক্ষানবিশ হিসেবে যোগ দিয়েছিলেন। তারপরে তিনি চেয়েছিলেন একজন সার্জেন বা শল্য চিকিৎসক হবেন, কিন্তু এই পেশা তার ভালো লাগেনি। তিনি শল্য চিকিৎসার পেশা ছেড়ে দিয়ে কবিতা লেখাতে মনোযোগী হন। তার রক্তের মধ্যে ছিল কবিতা। তিনি কবিতা চর্চা করেই পৃথিবী বিখ্যাত হলেন। তিনি তার জীবনে বেশ কিছু সেরা সেরা কবিতা লিখেছিলেন। তার সেরা কবিতাগুলোর মধ্যে বেশ কিছু আছে ওড, কিছু কিছু কবিতা যেমন ওড টু নাইটিঙ্গেল, ওড অন এ গ্রিসিয়ানান, ওড টু মেলাঙ্কলি, ওড টু অটাম। তাছাড়া তিনি লিখেছেন আরও কিছু বিখ্যাত কবিতা যেমন ল্যামিয়া, ইসাবেলা, দি ইভ অফ সেন্ট অ্যাগনেস। তিনি সনেট লেখাতেও বিশেষ পারদর্শী ছিলেন, আর তার সবচেয়ে ভালো প্রমাণ হচ্ছে আমাদের এই বর্তমান কবিতাটি, যার নাম হচ্ছে দি পোয়েট্রি অফ আর্থ। এটিও একটি সনেট। কবির শেষ জীবনটা খুব কষ্টে কেটেছিল। তিনি মাত্র 26 বছর বেঁচে ছিলেন। 1821 সালে মাত্র 26 বছর বয়সে তিনি যক্ষা রোগে মারা যান। হি ডায়েড অফ টিউবারকিউলোসিস
In the year 1821, when he was only 26 years old, তার মাও যক্ষারোগে মারা গিয়েছিলেন। তার মায়ের নাম ছিল ফ্রান্সেস, আর তার ভাই জর্জও যক্ষারোগে মারা যান। এটা ছিল তাদের পারিবারিক রোগ। তখনকার দিনে যক্ষা ছিল একটা মহামারী, এপিডেমিক বা এন্ডেমিক বা প্যান্ডেমিক যাই বলি, সেই সময় যক্ষা হলেই ছিল মৃত্যু। কবি কিটস ছিলেন সৌন্দর্যের পূজারী। হি লাভড বিউটি, হি ওয়াজ দি ওয়ার্শিপার অফ বিউটি। তার বিভিন্ন কবিতায় তিনি বিউটি সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছেন। যেমন এন্ডিমন কবিতার মধ্যে তিনি বলেছেন, এ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার, অর্থাৎ সুন্দর বস্তুই চিরকাল আনন্দের উৎস। আবার তিনি ওড অন এ গ্রিসিনান কবিতার মধ্যে বলেছেন, হার্ড সংস আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার। আবার বলেছেন, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, যাহা কিছু সত্য তাহাই সুন্দর, যাহা কিছু সুন্দর তাহাই সত্য। হি ওয়াজ এ গ্রেট হেলেনিক, অর্থাৎ তিনি গ্রিস দেশের সমস্ত কিছুই পছন্দ করতেন। গ্রিসের যা কিছু সবই তার ভালো লাগতো। হি লাভড এভরিথিং রিলেটেড টু গ্রিস। হি ওয়াজ ভেরি মাচ ফন্ড অফ গ্রিক কালচার, গ্রিক লিটারেচার, গ্রিক পেইন্টিং, গ্রিক স্কাল্পচার অ্যান্ড গ্রিক মিথোলজি। তার কবিতার মধ্যে আমরা গ্রিক মিথোলজি থেকে অনেক রেফারেন্স পাই। এখন আসছি মূল কবিতায়। কবিতা শুরু করার আগে অবশ্যই জানতে হবে যে এই কবিতাটি আসলে একটি সনেট। তাহলে সনেট কাকে বলে? সনেট ইজ এ শর্ট পোয়েম কনসিস্টিং অফ 14 লাইন্স অ্যান্ড ডিভাইডেড ইন্টু 2 পার্টস, অক্টেভ অ্যান্ড সেস্টেট। সনেট হচ্ছে 14 লাইনের একটি কবিতা। এই কবিতা দুটি অংশে বিভক্ত। প্রথম 8 লাইনকে বলে অক্টেভ, আর শেষের 6 লাইনকে বলা হয় সেস্টেট। সনেট হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে ইটালিয়ান সনেট বা পেট্রাকান সনেট, আর একটা হচ্ছে ইংলিশ সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেট। কবি কিটস কিন্তু এই কবিতাটা লিখেছেন পেট্রাককে অনুসরণ করে। সো দিস ইজ অ্যাকচুয়ালি এ পেট্রাকান সনেট। এই কবিতার রাইম স্কিম বা ছন্দটা হচ্ছে এ বিবিএ, এ বিবিএ এবং সিডিই সিডিই। এখন কবিতার মধ্যে কী আছে তা আমি সংক্ষেপে বলছি। দেখো, কবিতার মধ্যে কবি বলছেন যে পৃথিবীর সঙ্গীত কখনো শেষ হয়ে যায় না। পৃথিবীর সঙ্গীত বলতে তিনি পোয়েট্রি শব্দটা ব্যবহার করেছেন। পোয়েট্রি মানে মিউজিক অফ দি আর্থ। পৃথিবীতে সঙ্গীত সবসময় চলতে থাকে। সঙ্গীত আছে দু ধরনের, একটা হচ্ছে মানুষের সঙ্গীত, মানুষের কণ্ঠস্বর থেকে যেটা বেরিয়ে আসে, আর একটা হচ্ছে প্রকৃতির সঙ্গীত। এটাই হচ্ছে স্বাভাবিক। পাখিরা গান করে, কীটপতঙ্গের মুখ থেকে আওয়াজ বেরিয়ে আসে, নদীর কুলুকুলু শব্দ, জীবজন্তুর শব্দ, এগুলো সব কিছুর মধ্যে ছন্দ আছে। এগুলিই হচ্ছে পৃথিবীর সঙ্গীত বা পৃথিবীর মিউজিক বা পৃথিবীর পোয়েট্রি। কবি বলছেন এটা কখনোই থেমে যায় না। যখন একজন গান থামিয়ে দেয় তখন তার দায়িত্ব গ্রহণ করে অন্য কেউ। এখানে পাখি এবং কীটপতঙ্গের কথা বলা হয়েছে। এখানে গ্রাস হপার বা ঘাস ফড়িং এবং ক্রিকেট বা ঝিঝি পোকার কথা বলা হয়েছে। তারা কিন্তু অনবরত গান চালিয়ে যায়। একজন গান থামিয়ে দিলেও আর একজন গান চালিয়ে নিয়ে যায়। প্রথম 4 লাইনের মধ্যে কবি বলছেন যে যখন পাখিরা গান গাইতে গাইতে ক্লান্ত হয়ে পড়ে, যখন তারা উত্তপ্ত সূর্যের জন্য ক্লান্ত হয়ে গাছের শীতল ছায়ায় আশ্রয় নেয়, তখন তারা গান থামিয়ে দেয় বটে, কিন্তু আমাদের এটা ধরে নিলে হবে না যে পৃথিবীর গান থেমে গেছে। পাখি গান থামালেও তার গান অন্য কেউ গেয়ে চলে। তখন দায়িত্ব গ্রহণ করে গ্রাস হপার বা ঘাস ফড়িং। এই ঘাস ফড়িং ঝোপঝাড়ের মধ্যে ঘুরে বেড়ায়, একটা ঝোপ থেকে অন্য ঝোপে ঘুরে বেড়ায়, এবং তখন সে আবার মুখের মধ্যে একটা আওয়াজ করে, বাজিং সাউন্ড। সেই সাউন্ডটাই হচ্ছে তার সঙ্গীত। গ্রীষ্মের বিলাসিতায় এই গ্রাস হবার বা ঘাস ফড়িঙ্গি তখন প্রধান দায়িত্ব গ্রহণ করে। সে কখনই তার আনন্দ থামিয়ে দেয় না, সে অনবরত আনন্দ করতে থাকে। আসলে গ্রীষ্মকালটা হচ্ছে এই কীটপতঙ্গের কাছে আনন্দের সময়। তারা আনন্দের সঙ্গে গান করে, তারপর যখন তারা ক্লান্ত হয়ে পড়ে তখন তারা আশ্রয় নেয় সবুজ মনোরম আগাছার মধ্যে। তখন যদি আমরা মনে করি গান থেমে গেছে তাহলেও ভুল হবে, কারণ দেখতে দেখতে তখন শীতকাল এসে যায়, কনকনে শীত পড়ে, বরফ পড়ে। মানুষ তখন তুষারপাতের ফলে চারদিকে নীরবতা বিরাজ করে। মানুষ তখন বাড়ির মধ্যে প্রবেশ করে এবং অগ্নিকুণ্ডের পাশে বসে বিশ্রাম নেয়। আর ঠিক তখনই ঝিঝি পোকারা গান গেয়ে ওঠে। সেই অগ্নিকুণ্ড অর্থাৎ চুল্লির পাশে ঝিঝি পোকারা মিষ্টি সুরে গান করে বা ভোঁ ভোঁ আওয়াজ করে, বাজিং সাউন্ড করে। তখন আগুনের পাশে যারা আগুন পায় তারা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকে, তাদের মধ্যে তখন ঘুম ঘুম ভাব এসে যায়। তারা তখন হাফ লস্ট ইন স্লিপ।
তখন তাদের মনে হয় এই ঝিঝি পোকার গানটাকে তাদের মনে হয় যেন কোনো ঘাসে ঢাকা পাহাড়ি এলাকা থেকে কোনো গ্রাস হবার বা ঘাস ফড়িং গান গাইছে, কিন্তু আসলে সেটা ঝিঝি পোকার গান। এইভাবে পুরো কবিতার মধ্যে কবি বোঝাতে চেয়েছেন, প্রমাণ করতে চেয়েছেন, উদাহরণের সাহায্যে আমাদের দেখাতে চেয়েছেন যে পৃথিবীর সঙ্গীত কখনই থেমে যায় না। একটা পাখি গান থামিয়ে দিলে অন্যান্য কীটপতঙ্গরা তার সেই গান চালিয়ে নিয়ে যায়। এখন আমি কবিতাটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছি। নাও উই শ্যাল রিড দি পোয়েম মাইনিউটলি অ্যান্ড ক্রিটিক্যালি। প্রথম লাইনটা দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর সঙ্গীত কখনোই মরে যায় না বা শেষ হয়ে যায় না। পোয়েট্রি মানে সঙ্গীত, অর্থাৎ মিউজিক, অর্থাৎ পাখি এবং কীটপতঙ্গের গান, এগুলি হচ্ছে পোয়েট্রি অফ আর্থ। ইজ নেভার ডেড। আর্থ বলতে ওয়ার্ল্ড, ডেড বলতে মানে মরে যায় না, অর্থাৎ সর্বদাই চালু থাকে। পরের লাইন, লাইন নাম্বার 2, হোয়েন অল দি বার্ডস আর ফেন্ট। যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে পড়ে। ফেন্ট মানে হচ্ছে ক্লান্ত, ভেরি উইক, টায়ার্ড, দুর্বল এবং ক্লান্ত হয়ে পড়ে পাখিরা। কেন? উইথ দি হট সান, সেই উত্তপ্ত সূর্যের জন্যে। সূর্য যখন প্রখরভাবে কিরণ দেয়, পাখিরা তখন ক্লান্ত হয়ে পড়ে, তখন তারা গান থামিয়ে দেয়। তখন কিন্তু আমাদের ধরে নিলে হবে না যে পাখি গান থামিয়ে দিয়েছে মানে পৃথিবীর সঙ্গীত থেমে গেছে, তা নয়। তখন কি হয়, পাখিরা অবশ্য বিশ্রাম নেয় অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ। কুলিং মানে কুল মানে শীতল, গাছের শীতল ছায় তারা বিশ্রাম নেয়। তখনই এ ভয়েস উইল রান, একটা কণ্ঠস্বর ভেসে আসে। এ ভয়েস মানে কণ্ঠস্বর, এটা আসলে গ্রাস হবার বা ঘাস ফড়িংয়ের কণ্ঠস্বর। উইল রান ছুটে আসে, ভেসে আসে। ফ্রম হেজ টু হেজ, একটা ঝোপ থেকে আর একটা ঝোপে। হেজ মানে ঝোপঝাড়, আসলে বাগানে বেড়া দেবার জন্য যে সমস্ত ঝোপঝাড়গুলো আছে সেগুলোকে বলা হয় হেজ। একটা ঝোপ থেকে আর একটা ঝোপের মধ্যে সেখানে ঘাস ফড়িং থাকে। ঘাস ফড়িং হচ্ছে এক ধরনের সবুজ রঙের পতঙ্গ যেটা ঘাসের মধ্যে লুকিয়ে থাকে। অ্যাবাউট দি নিউ মৌন মিড, আর তারা ঘুরে বেড়ায় নিউ মৌন মিডের মধ্যে। নিউ মানে নতুনভাবে, মৌন মানে ছাঁটাই করা, মিড মানে তৃণভূমি। বাগানের মধ্যে যে ঘাসের জমি থাকে সেটা অনেকে কাঁচি দিয়ে ছেটে দেয়, সেটা হচ্ছে নিউ মৌন মিড, নতুনভাবে ছাঁটাই করা সেই সবুজ ঘাসের জমির মধ্যে তারা ঘুরে বেড়ায়। মিড মানে মিডো, মিডো মানে গ্রাসি ল্যান্ড, তৃণভূমি, ঘাসে ঢাকা জমি। পরের লাইন পড়ছি, লাইন নাম্বার 5, দ্যাট ইজ দি গ্রাস হপার, হি টেক্স দি লিড। আর সেটা হচ্ছে গ্রাস হপার মানে ঘাস ফড়িং। হি টেক্স দি লিড, সে প্রধান ভূমিকা পালন করে। টেক্স দি লিড মানে নেতৃত্ব গ্রহণ করে, অগ্রণী ভূমিকা পালন করে। টেক্স দি লিডিং পার্ট অথবা টেক্স দি মেন রোল, মেন পার্ট, প্রধান ভূমিকা পালন করে কে? গ্রাস হপার। পাখিরা হচ্ছে সবচেয়ে ভালো গান করে, কিন্তু তারা যখন থামিয়ে দেয় অনেক কীটপতঙ্গ আছে, তার মধ্যে সবচেয়ে ভালো গান করে গ্রাস হপার, সেই জন্য সে হচ্ছে লিডার, সে প্রধান ভূমিকাটা পালন করে। কখন? ইন সামার লাক্সারি, এই গ্রীষ্মের বিলাসিতার মধ্যে। গ্রীষ্মকালটা কীটপতঙ্গের কাছে বিলাসিতার সময়, কারণ কীটপতঙ্গ গরম পছন্দ করে। গ্রীষ্মকালে তারা বেরিয়ে আসে, যত গরম পড়বে তত কীটপতঙ্গ বেরিয়ে আসে, এটা তাদের কাছে লাক্সারি বা বিলাসিতার সময়। সেই গ্রীষ্মের লাক্সারি বা বিলাসিতার সময়। হি হ্যাজ নেভার ডান উইথ, ডু উইথ মানে শেষ করে দেয়। হি বলতে এই গ্রাস হবার। ঘাস ফড়িং কখনই তার গান থামিয়ে দেয় না, তার আনন্দ থামিয়ে দেয় না। আনন্দ হচ্ছে গানকে বোঝাচ্ছে, গান হচ্ছে আনন্দের প্রতীক। উইথ দি ডিলাইট, ফর হোয়েন টায়ার্ড, কারণ অনেক সময় দেখা যায় তারা অবশ্য ক্লান্ত হয়ে পড়ে, কেননা আনন্দ করতে করতে, মজা করতে করতে। মেকিং মার্থ, ফর দেয়ার হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, ফান মানে মজা, অর্থাৎ মার্থ। যখন তারা ক্লান্ত হয়ে পড়ে আনন্দ উপভোগ করতে করতে, তখন তারা বিশ্রাম নেয় সবুজ আগাছার মধ্যে। লাইন নাম্বার 8 দেখো, হি রেস্ট, হি বলতে ওই ঘাস ফড়িং, রেস্ট বিশ্রাম নেয়। অ্যাট ইজ খুব আরামের সঙ্গে, স্বাচ্ছন্দ্যের সঙ্গে। বিনিত মানে আন্ডার বা নিচে। সাম প্লেজেন্ট উইড, কিছু মনোরম আগাছার নিচে। উইড মানে হচ্ছে আগাছা। এরপর লাইন নাম্বার 9, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। দ্য পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর সঙ্গীত, ইজ সিজিং নেভার, কখনই শেষ হয়ে যায় না। আসলে এটা প্রথম লাইনে যা আছে এখানেও তাই আছে। এটা হচ্ছে একটা অ্যাসারশন, এটা একটা ডিক্লারেশন। বারবার কবি বলতে চাইছেন পৃথিবীর সঙ্গীত থেমে যায় না, তোমরা কখনোই ভেবো না যে প্রকৃতির সঙ্গীত থেমে যায়। এই জন্যে অক্টেভের মধ্যে যেমন শুরু হয়েছিল এই কথা বলে যে দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, সেরকম শেষটেট আবার শুরু হচ্ছে দি পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। ওই কথাটা একটু অন্যভাবে ঘুরিয়ে বললেন, পৃথিবীর সঙ্গীত কখনোই শেষ হয়ে
যায় না। সিজ মানে শেষ হয়ে যা, সিজিং মানে স্টপিং, নেভার মানে কখনোই না। লাইন নাম্বার 10, অন এ লন উইন্টার ইভিনিং, কোনো এক নির্জন একাকী নিঃসঙ্গ শীতের সন্ধ্যায়। উইন্টার ইভিনিং হচ্ছে শীতের সন্ধ্যা, লোন মানে নির্জন, একাকী। হোয়েন দি ফ্রস্ট, যখন সেই ফ্রস্ট বা তুষার, হ্যাজ রট মানে সৃষ্টি করেছে, রট মানে ক্রিয়েটেড, সৃষ্টি করেছে, এ সাইলেন্স নীরবতা, ফ্রম দি স্টোভ, তখনই দেখা যায় একটা স্টোভ বা চুল্লি বা উনুন বা অগ্নিকুণ্ড মানে ফায়ার প্লেস থেকে। দেয়ার শ্রিলস, তীক্ষ্ণ কণ্ঠে বেরিয়ে আসে শব্দ। দ্য ক্রিকেট সং, ঝিঝি পোকার সঙ্গীত, ক্রিকেট মানে ঝিঝি পোকা, তার সঙ্গীত। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, ক্রমবর্ধমান উত্তাপের মধ্যে। তাহলে এই অংশটা বোঝার আছে, এই 4 লাইন ভালো করে বোঝা। আর একবার পড়ছি। লাইন নাম্বার 9, দি পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর সঙ্গীত কখনোই থেমে যায় না। কোনো এক শীতের সন্ধ্যেতে যখন চারদিকে তুষারপাত হয়, এই ফ্রস্ট মানে হচ্ছে তুষার, অর্থাৎ যখন চারদিকে ঝিরঝিরে বরফ পড়ে, ঠিক নুনের মতো ঝিরঝিরে বরফ পড়লে সেটাকে বলা হয় তুষার বা ফ্রস্ট। আর এটা যখন হয় তখন সবাই বাড়ির মধ্যে ঢুকে যায়, চারদিকে নিস্তব্ধতা বিরাজ করে, তাহলে ফ্রস্টই নীরবতার সৃষ্টি করে। মানুষ বাড়িতে গিয়ে ঘরের মধ্যে এক কোণে যে অগ্নিকুণ্ড আছে সেখানে আগুন পোয়ানোর জন্য বসে। সেই জন্য বলছে হ্যাজ রট এ সাইলেন্ট, নীরবতার সৃষ্টি করে ফ্রম দি স্টোভ। তখন স্টোভ মানে চুল্লি, আর আমরা এমনিতে স্টোভ মানে হচ্ছে উনুন, কিন্তু এখানে বলবো অগ্নিকুণ্ড। শীতপ্রধান দেশে, ইউরোপের বিভিন্ন দেশে বাড়ির মধ্যে একটা আগুন জ্বলে সারা রাত ধরে, কাঠের আগুন, সেটাকে বলা হয় অগ্নিকুণ্ড বা হার্থ বা ফায়ার প্লেস। সেইখানে দেখা যায় মানুষ বিশ্রাম নেয় বা আগুন পোহায়। দেয়ার শ্রিলস, তখনই তীক্ষ্ণ কণ্ঠে আওয়াজ করে, শ্রিল মানে তীক্ষ্ণ কণ্ঠে আওয়াজ করা, হ্যাঁ, শ্রিল মানে তীক্ষ্ণ কণ্ঠে আওয়াজ করা, মেক এ লাউড সাউন্ড। তারপরে আসছে কি, দ্য ক্রিকেট সং, তখনই শুনতে পাওয়া যায় ঝিঝি পোকার সঙ্গীত। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, ওয়ার্মথ মানে উষ্ণতা মানে হিট, ইনক্রিজ মানে ক্রমবর্ধমান। ঘরের মধ্যে অগ্নিকুণ্ড থাকার জন্য আস্তে আস্তে রুমের টেম্পারেচার বা তাপমাত্রা বাড়তে থাকে, সেটাও একটা আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করে। সেই সঙ্গে গান গেয়ে ওঠে এই ঝিঝি পোকাগুলো। এরপর আসছি লাইন নাম্বার 13, অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, অ্যান্ড এবং সিমস মনে হয়, টু ওয়ান কোনো একজন ব্যক্তির কাছে, ইন ড্রাউজিনেস মানে তন্দ্রাচ্ছন্ন অবস্থায়, হাফ লস্ট সে ঘুমে অর্ধমগ্ন অবস্থায় থাকে, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকে। তাহলে কবি বলছেন অগ্নিকুণ্ডের পাশে কোনো একজন ব্যক্তি আগুন পোয়ায়, আর সে আগুন পোয়াতে পোয়াতে প্রায় ঘুমিয়ে পড়ে, অর্ধেক জাগ্রত আর অর্ধেক নিদ্রিত অবস্থায় থাকে, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকে। সেই জন্য বলছেন তিনি হাফ লস্ট। যদি ফুল লস্ট হতো তাহলে পুরোপুরি ঘুমিয়ে পড়তো, কিন্তু পুরোটা ঘুমিয়ে পড়েনি, সে হচ্ছে হাফ লস্ট অবস্থায় থাকে, অর্ধমগ্ন অবস্থায় থাকে, নট ফুললি লস্ট, অর্ধঘুমন্ত অবস্থায় থাকে। দি গ্রাস হপার্স অ্যামং সাম গ্রাসি হিল, তখন ওই ব্যক্তি যে কিনা অগ্নিকুণ্ডের পাশে বসে আগুন পোয়ায় এবং তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকে, তার কাছে মনে হয় যে এই ঝিঝি পোকার গানটা যেন গ্রাস হপারের গান, যে গ্রাস হপার বা ঘাস ফড়িং যেন কোনো ঘাসে ঢাকা পাহাড়ে গান গাইছে বা গুনগুন করে আওয়াজ করছে। সে ভুল করে এই ঝিঝি পোকার সঙ্গীতকে গ্রাস হপারের সঙ্গীত বলে মনে করে। দি গ্রাস হপার্স মানে গ্রাস হপার সংস। 14 নম্বর লাইনটা পড়ছি, দি গ্রাস হপার্স অ্যামং সাম গ্রাসি হিল, হ্যাঁ, অ্যামং মানে মধ্যে, সাম কিছু বা কোনো একটা, গ্রাসি মানে ফুল অফ গ্রাস, কভার্ড উইথ গ্রাস, হিল হচ্ছে পাহাড়, ঘাসে ঢাকা ছোট পাহাড়ের থেকে মনে হচ্ছে কোনো ঘাস ফড়িং গান গাইছে, কিন্তু আসলে এটা একটা ঝিঝি পোকা গান গাইছে। তাহলে কবিতাটা এখানে পড়ার শেষ হলো, কিন্তু এখনও অনেক কিছু বোঝার আছে। আমরা জানি যে কবি কিটস ছিলেন একজন সেন্সুয়াস পোয়েট, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বকের সাহায্যে তিনি প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করেছেন। যেমন দি নাইটিঙ্গেল কবিতার মধ্যে রয়েছে, পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে তিনি সব কিছুকে উপভোগ করছেন। এই 5টা ইন্দ্রিয় থেকে 5 রকমের ইমেজ আছে, যেমন আই থেকে আছে ভিজুয়াল ইমেজ, ইয়ার থেকে আছে অডিটরি ইমেজ, নোজ থেকে আছে অলফ্যাক্টরি ইমেজ, টাং থেকে আছে গাস্টেটরি ইমেজ, আর স্কিন থেকে আছে ট্যাকটাইল ইমেজ। ভিজুয়াল হচ্ছে দৃষ্টি সংক্রান্ত, অডিটরি হচ্ছে শ্রবণ সংক্রান্ত, অলফ্যাক্টরি হচ্ছে ঘ্রাণ সংক্রান্ত, গাস্টেটরি হচ্ছে স্বাদ সংক্রান্ত, আর ট্যাকটাইল হচ্ছে স্পর্শ সংক্রান্ত। এখানে আমরা ভিজুয়াল ইমেজটা খুব ভালোভাবে পাবো, আর সেই সঙ্গে পাবো অডিটরি ইমেজ, অর্থাৎ
আই এবং ইয়ার, চোখ এবং কান, এই দুটোকে যেন কবি খোলা রেখেছেন। আর প্রকৃতির প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়কে তিনি সুন্দরভাবে ছোট্ট একটা কবিতার মধ্যে তুলে ধরেছেন। এখানে প্রচুর ইমেজ আছে। ইমেজ মানে চিত্রকল্প, অর্থাৎ কবিরা শব্দের সাহায্যে যে ছবি আঁকেন আর যে ছবিটা পাঠকের মনে ভেসে ওঠে সেইটাই হচ্ছে ইমেজ বা চিত্রকল্প। কিছু কিছু ইমেজ আছে, যেমন এই ইমেজগুলো হলো, আমি পরপর বলছি। 1 নম্বরে বলছেন কুলিং ট্রিজ, অর্থাৎ শীতল গাছ, চোখের সামনে জানা শীতল গাছের ছবি ভেসে উঠছে। তারপরেই বলছেন টায়ার্ড বার্ডস, ক্লান্ত পাখিদের কথা বলছেন। হট সান, উত্তপ্ত সূর্যের কথা। আর হেজ টু হেজ, ঝোপঝাড়ের কথা আছে। আর বলছেন নিউ মৌন মিড, অর্থাৎ ছাঁটাই করা, নতুনভাবে ছাঁটাই করার তৃণভূমির কথা বলছেন। আর বলছেন প্লেজেন্ট উইড, মনোরম আগাছার কথা। আর বলছেন লোন উইন্টার, অর্থাৎ কোনো নির্জন নিঃসঙ্গ শীতের সন্ধ্যা, লোন উইন্টার ইভিনিং। আবার বলছেন গ্রাসি হিল, আমাদের চোখের সামনে যেন ভেসে উঠছে যে গ্রাসি হিল, ঘাসে ঢাকা কোনো ছোট পাহাড়। Here we should remember that the grasshopper is the symbol of summer and the cricket is the symbol of winter. Here we find the reference of two insects, grasshopper and cricket. And here we also find the reference of two seasons, winter and summer, summer and winter. The poem deals with the music of the earth, the permanence of the poetry of earth, or the continuity of the music of earth. Here Keats wants to say that a thing of beauty is joy forever. In one of his famous poems, Keats says, a thing of beauty is joy forever. একটা সুন্দর জিনিস আনন্দের উৎস। Poetry or music is a thing of beauty. So naturally, poetry or music is also the joy forever. সুন্দর জিনিস যদি আনন্দের উৎস হয়ে থাকে আর পোয়েট্রি বা মিউজিক যদি সুন্দর হয়ে থাকে, তাহলে আমরা জানবো যে মিউজিক হচ্ছে আনন্দের উৎস। এখন এই কবিতার সামারিটা তুমি বুঝতে চেষ্টা করো। হেয়ার দি পোয়েট সেজ দ্যাট দি মিউজিক অফ দি ওয়ার্ল্ড ইজ এভারলাস্টিং, ইট ইজ অলওয়েজ অ্যালাইভ হোয়েন অল দি বার্ডস, স্পেশালি দি সং বার্ডস লাইক কুকু অর সোয়ালো or the nightingale, become tired due to the excessive heat of the sun. They take shelter in the cooling shades of the trees. They stop singing, but we should not think that the song of the earth is stopped. The song of the birds are continued by the grasshopper. It takes the leading role. It takes the lead of continuing the song in summer luxury. He has never done with his delight, but when he becomes tired after making mirth, he takes shelter beneath some pleasant weed. Gradually, summer departs and winter comes. In the winter evening, the frost brings silence. There is a gloomy atmosphere everywhere. People take shelter in their homes. They enjoy the warmth sitting beside the fireplace. The poet says that even in this cheerless, cold atmosphere, the cricket around the stove starts singing. Thus, the poet shows with suitable examples that the music of the earth is never dead, it is always alive. At last, we should say something about the theme of the poem, or the central idea of the poem. What does the poet want to mean here? The poem reveals the poet's optimistic view. The poet thinks that the poetry or the music of earth never dies, and in the same way, the hopes of men do not die. কবি এখানে বলতে চাইছেন, যেমন করে প্রকৃতির সঙ্গীত কখনোই থেমে যায় না, চরম দুর্যোগের মধ্যেও, একটা কষ্টকর পরিবেশের মধ্যেও, প্রচণ্ড গরমের মধ্যেও, প্রচণ্ড ঠান্ডার মধ্যেও পৃথিবীর আনন্দের সঙ্গীত কিন্তু বয়ে চলে। মানুষের জীবনটাও তাই মানুষের জীবনে অনেক উত্থান পতন আছে, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্র রোগ সব কিছুই আছে। এত কিছু যন্ত্রণার মধ্যে মানুষ আনন্দে বাঁচতে চায়, তার হৃদয়ে মাঝে মাঝে আনন্দ জেগে ওঠে, আনন্দের সঙ্গীত জেগে ওঠে। রবীন্দ্রনাথের ভাষায় আছে দুঃখ আছে মৃত্যু, এই দুঃখ আছে মৃত্যু আছে, তারও মধ্যে মানুষের আনন্দ, মানুষের প্রাণ জেগে ওঠে। এই চারদিকে আনন্দের মাঝে আমরা নিজের জায়গাটুকু খুঁজে নিতে চেষ্টা করি। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে পেয়েছি মোর স্থান। আমরা আমার নিজের জায়গাটুকু খুঁজে নিতে চাই, আনন্দের সুখে বাঁচতে চাই, আর আমার হৃদয়ে যেন আনন্দের সুর সবসময় বেজে ওঠে। গ্রীষ্মকালে প্রচণ্ড গরম থাকে, তাতেও কেউ না কেউ গান করে। শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে, তাতেও কেউ না কেউ গান করে।
আর মানুষের জীবনে অন্ধকার আছে তবুও আনন্দ আছে। দেয়ার ইজ এ সিলভার লাইনিং ইন এভরি ক্লাউড। মানুষ আশা নিয়ে বাঁচতে চায়। কবি এখানে তার অপটিমিস্টিক ভিউটাকে প্রকাশ করেছেন। তিনি একজন আশাবাদী। দেয়ার আর জয়েস অ্যান্ড হোপস ইভেন ইন এক্সট্রিম মিজারি অফ হিউম্যান লাইফ। চরম দুর্দশার মধ্যেও মানুষকে তার জীবনের কাজগুলো করতে হয়, যেগুলো এসেনশিয়াল কাজ। একটা কবিতা ছিল, কবিতাটা আমরা উচ্চ মাধ্যমিক সিলেবাসে পড়েছি। কবিতাটার নাম ইন টাইম অফ দি ব্রেকিং অফ নেশনস। সেই কবিতার মধ্যে কবি বলছেন, পৃথিবী যদি ধ্বংস হওয়ার মুখে থাকে, যুদ্ধের ফলে যদি আমাদের সমাজ বিনষ্ট হয়ে যায়, তাহলেও যে কটা লোক বেঁচে থাকবে তারা জীবনের কাজগুলো তারা করবে। তারা আনন্দ খুঁজে পেতে চেষ্টা করবে এবং তারা চাষবাস করবে, যেটা অবশ্যই তাদের প্রয়োজন। সেরকম মানুষের হৃদয়ের মধ্যে আনন্দের সুর বাজতে থাকবে। হোপ ইজ ওয়ান অফ দি মেন থিমস অফ দি পোয়েম। Both the grasshopper and the cricket is the symbol of hope. এই গ্রাসহপার আর ক্রিকেট মানুষের জীবনের আশার প্রতীক। তারা কিন্তু প্রতিকূল পরিবেশের মধ্যে থেমে যায় না। বিউটি ইজ অলসো ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট থিম অফ দিস পোয়েম. Keats was a lover of beauty. He was a worshipper of beauty. He could find beauty in every aspect of nature, in every object of nature. Music is also a form of beauty. মিউজিক বা গান কখনো কানে শুনতে পাওয়া যায়, কখনো কানে শুনতে পাওয়া যায় না, হৃদয়ে বাজে। কোনো একটা বিখ্যাত কবিতার নাম হচ্ছে ওড অন এ গ্রিসিয়ান আন। সেই কবিতার মধ্যে কবি বলছেন, হার্ড সংস আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার। হার্ড সংস আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার। যে গান শুনতে পাওয়া যায় তা মধুর, কিন্তু যে গান হৃদয়ে বাজে তা আরও মধুর। শুনতে না পাওয়া গেলেও কিছু সঙ্গীত আমাদের হৃদয়ে বাজে, সেটা আরও সুন্দর লাগে। আজ তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ ইউ লাইক মাই ভিডিও, ইউ মে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি আমার ভিডিও দেখতে চাও তাহলে ইউটিউবে গিয়ে লিখবে আমার চ্যানেলের নাম ইংলিশ উইথ RH মণ্ডল। তাহলে আমার সব ভিডিও পেয়ে যাবে। আর আমার এই ভিডিওর মাধ্যমে তুমি শিখতে পারবে ইংরেজি গ্রামার, স্পোকেন ইংলিশ, এবং তুমি তোমার ওয়ার্ড স্টক বা ভোকাবুলারিও বাড়াতে পারবে।